আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিদ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্মৃতিবিদ্যা নিয়ে। চলুন তাহলে শুরু করি। তো স্মৃতিবিদ্যা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমার আসবে হচ্ছে বলের ত্রিভুজ সূত্র। তো বলের ত্রিভুজ সূত্র বলে যদি কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু দিয়ে একটা বল পি সূচিত হয়, যেখানে একটা বাহুর শুরুর বিন্দু পি এর শুরুর বিন্দু হবে এবং শেষ বিন্দু হচ্ছে পি এর শেষ বিন্দু হবে, কিন্তু পি এর যে শেষ বিন্দু সেখান থেকে অন্য একটা বল কিউ শুরু হবে, তাহলে এই পি আর কিউ এর লব্ধি আমরা পাবো হচ্ছে পি এর শুরুর বিন্দু থেকে কিউ এর শেষ বিন্দু পর্যন্ত, অর্থাৎ এটা। তো এবার আসি আমরা বলের বহুভুজ সূত্রের ক্ষেত্রে। তো বলের বহুভুজ সূত্রে আমরা জানি যে কোনো একটা পয়েন্টে যদি অনেকগুলো বল, ধরা যাক এই বলগুলো ক্রিয়া করছে, তাহলে এদের সবগুলাকে যদি কোনো একটা বহুভুজের বাহু বরাবর ক্রিয়া করানো যায়, তাহলে আমরা বলতে পারবো যে তাদের লব্ধিটা হবে হচ্ছে প্রথম বলের শুরুর বিন্দু থেকে শুরু করে শেষ বলের শেষ বিন্দু পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে আমার লব্ধিটা। ওকে, এবার আসি হচ্ছে বলের সামান্তরিক সূত্র। তো বলের সামান্তরিক সূত্র বলে যে যদি একই বিন্দুতে দুইটা বল সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা সূচিত হয়, তাহলে ওই দুইটা বলের লব্ধি সামান্তরিকটার কর্ণ বরাবর সূচিত হবে। তার মানে ধরা যাক এটা হচ্ছে একটা বল আমার পি, এটা হচ্ছে সামান্তরিকে একটা বাহু বরাবর আছে এবং ওই বাহুটার সন্নিহিত বাহু অর্থাৎ এইটা অথবা হচ্ছে এইটা, যেহেতু একই বিন্দু থেকে সূচিত হবে তার মানে আমার আবার সন্নিহিত হতে হবে, তার মানে হচ্ছে আমার এই বাহুটা নিতে হবে। তো এই বাহু বরাবর আরেকটা বল আমার কিউ, তাহলে এদের লব্ধিটা আমরা পাবো হচ্ছে আর, যেটা থাকবে হচ্ছে এই বরাবর। তাহলে আমরা বলতে পারি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমার পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন এদের যদি আমরা মান বের করতে চাই তাহলে ব্যাপারটা কিরকম আসবে সেটা আমরা দেখে নিই। তো যদি এদের মাঝের কোণটা আমার আলফা হয়, তাহলে আমরা বলতে পারি যে এদের মান লব্ধিটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো এটা তো আমরা বের করে ফেললাম যে লব্ধিটার মান কত। তাহলে লব্ধি যদি এটা একটা ভেক্টর রাশি, তাহলে নিশ্চয়ই এটা একটা কোণ থাকবে। তো আমরা ধরে নিচ্ছি লব্ধিটার পি বলের সাথে কোণ হচ্ছে থিটা, তাহলে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন কথা হচ্ছে যে থিটা যদি পি এর সঙ্গে না হয়ে কিউ এর সঙ্গে আসতো, তখন আমরা কিভাবে বের করতাম। ধরলাম এটা হচ্ছে আমার থিটা ওয়ান, তাহলে আমরা লিখতে পারতাম থিটা ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কজ আলফা। তার মানে ট্রিকটা হচ্ছে অ্যাঙ্গেলটা যেই বলের সঙ্গে উৎপন্ন হয় সেই বলটা হচ্ছে নিচে খালি থাকে, এর আর বাকি বলটার সাথে tan ডিভাইড হয়ে যায় sin আলফা আর cos আলফা দিয়ে। ওকে, তাহলে এবার আমরা কিছু কেস দেখে নেই। প্রথম কেসটা হচ্ছে আমার বৃহত্তম লব্ধি। তো বৃহত্তম লব্ধি হচ্ছে আমার r max। r max তখনই হবে যখন p আর q একই দিকে যাবে। তো p আর q একই দিকে গেলে আমার আলফার অ্যাঙ্গেলটা হয়ে যাবে হচ্ছে 0, আর p আর q একই দিকে গেলে নিশ্চয়ই লব্ধিটাও একই দিকে যাবে, এই কারণে লব্ধিটারও অ্যাঙ্গেল p অথবা q এর সঙ্গে আসবে আমার 0। কেস 2 হচ্ছে আমার ক্ষুদ্রতম লব্ধি। তো ক্ষুদ্রতম লব্ধিটা আমার বলে যে সেটা আসবে হচ্ছে দুইটা বলের বিয়োগফল। তো বিয়োগফল কেন? কারণ পি বলটা যদি আমার একদিকে যায় আর কিউ বল যদি আমার ঠিক তার অপোজিট দিকে যায়, তাহলে আলটিমেটলি যে কোনো একটার দিকে আমার লব্ধিফল কাজ করবে। যেহেতু এখানে পি কিউ এর থেকে বড়, তাহলে নিশ্চয়ই পি বলের দিকে আমার লব্ধিটা এখানে কাজ করবে। তাহলে আমার লব্ধিটা হচ্ছে এই বরাবর গেল। এখন তাহলে এই লব্ধিটার পি এর সাথে অ্যাঙ্গেলটা আসবে 0 ডিগ্রি, আবার লব্ধিটার কিউ এর সঙ্গে অ্যাঙ্গেল কত আসবে আমার 180 ডিগ্রি। এই কারণে হচ্ছে আমার থিটার ভ্যালু দুইটা আসছে, একটা হচ্ছে 180 ডিগ্রি, একটা হচ্ছে আমার 0 ডিগ্রি। এবার আসি হচ্ছে কেস নাম্বার 3, যেটা হচ্ছে সমকোণে ক্রিয়া। তার মানে হচ্ছে বল দুইটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে তখন আমাদের লব্ধিটা কত আসবে। তো বল দুইটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, তাহলে আমার লব্ধি সূত্র ছিল r স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তো 90 ডিগ্রি যদি হয় তাদের মধ্যবর্তী কোণ, তাহলে cos আলফা ভ্যালু 0, তার মানে এই পুরো টার্মটা আমার নাই হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে r এর ভ্যালু আসছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটাই হচ্ছে আমরা এখানে লিখেছি। আর যেহেতু আমার 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত, তাহলে এখানে নিশ্চয়ই আমার হচ্ছে কিউ সাইন 90 ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ 90। তো কিউ কজ 90 এর ভ্যালু 0 আর সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। কিউ ইনটু 1 মানে কিউ, পি প্লাস 0 মানে পি। এই কারণে আমার লব্ধির পি বলের সাথে অ্যাঙ্গেলটা হয়ে গেল tan ইনভার্স কিউ বাই পি। ওকে, এবার আমরা আসে হচ্ছে কেস 4। কেস 4 হচ্ছে আমার সমান সমান বল। তার মানে হচ্ছে দুইটা বল এখন যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমার লব্ধিটা কেমন হবে। তো দুইটা বল যদি আমার ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে r স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2pp cos আলফা। তাহলে এখান থেকে আমি যদি 2p স্কয়ারটা কমন নিয়ে নিই তাহলে হচ্ছে 1 প্লাস cos আলফা। 1 প্লাস cos আলফা লেখা যায় 2 ইনটু আলফা বাই 2, তাহলে এখান থেকে আমরা পাই 2 cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2।
আর এদিকে হচ্ছে আমার 2p স্কয়ার তো আছে, তাহলে এটা হয়ে গেল আমার 4p স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2। এটাকে থেকে আমরা r এর ভ্যালু যদি নিয়ে আসি তাহলে রুট হয়ে যাবে, তার মানে আমরা পাবো 2p cos আলফা বাই 2। আর এখানে হচ্ছে আমার লব্ধিটা চলে আসলো। ওকে, তো সমান সমান বল তো আমরা পেয়ে গেলাম, এবার আসি হচ্ছে সমান সমান বলের লব্ধির অ্যাঙ্গেলটা। তো যেহেতু আমার বল দুইটা ইকুয়াল, তাহলে লব্ধি দুইটা থেকে সমান দূরত্ব থাকবে, এই কারণে আমার থিটা হয়ে যাবে হচ্ছে আলফা বাই 2। এছাড়া আমি tan এর ফর্মুলা দিয়ে এটা প্রুফ করতে পারি। ওকে, মোটামুটি আমরা সবগুলা কেস বুঝে ফেললাম। ঠিক আছে, তাহলে এবার আমরা সামনে আগাই। এবার আমরা শিখবো হচ্ছে নির্দিষ্ট দিকে অংশক নির্ণয়। তো আমরা ধরে নিচ্ছি যে যেহেতু আমার পি আর কিউ এর মাঝের কোণ জানি, এখন আমরা পি বলটার লব্ধিটার সাথে অ্যাঙ্গেল জানবো, আর কিউ বলটার লব্ধিটার সঙ্গে অ্যাঙ্গেল জানবো। তো ধরে নিচ্ছি পি বলটার লব্ধির সঙ্গে অ্যাঙ্গেল আলফা, কিউ বলটার লব্ধির সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা বিটা হলে আমার অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও বিটা আসবে একান্তর কোণ বলে। আর টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা প্লাস বিটা বলে, এই বাইরের অ্যাঙ্গেলটাও আমার আসবে আলফা প্লাস বিটা, কারণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে মাঝের অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে আমার পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এই যে আমার হলুদ রঙের দাগ দেওয়া ত্রিভুজটা, এটাকে আমি যদি এখন বাইরে নিয়ে আসি, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বিটা, এই অ্যাঙ্গেলটা আলফা। নিচেরটা হচ্ছে আমার পি। ধারক রেখা সমান্তরাল হওয়ার কারণে কিউটাকে আমি ট্রান্সফার করে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে আমার এটা হয়ে গেল হচ্ছে কিউ বল, আর এটা ছিল আমার আর বল। তো এখন যদি আমি এখানে সাইন রুল অ্যাপ্লাই করি, তাহলে বলতে পারবো কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এখন যে কোনো দুইটা দুইটা করে অনুপাত নিয়ে আমরা কিন্তু এখন ইজিলি লিখে ফেলতে পারি পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে নির্দিষ্ট দিকে আমার লম্বাংশক নির্ণয়। তার মানে হচ্ছে এই যে আলফা প্লাস বিটার ভ্যালু এখন হয়ে যাবে 90 ডিগ্রি। তো আলফা প্লাস বিটার ভ্যালু 90 ডিগ্রি হয়ে গেলে সাইন 90 এর ভ্যালু কত আমরা তো জানি 1। তাহলে এখন পি এর মান যেটা ছিল আর কিউ এর মান যেটা ছিল সেটার নিচে তো ছিল আমার সাইন আলফা প্লাস বিটা, তাহলে এগুলো সব হয়ে যাবে সাইন 90। সাইন 90 এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে এখান থেকে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা বাই 1, কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা বাই 1। সেখান থেকে পি সমান সমান পেয়ে যাবো আর সাইন বিটা, কিউ সমান সমান পেয়ে যাবো হচ্ছে আর সাইন আলফা। ওকে, তো এবার আমরা শিখবো হচ্ছে সমবিন্দু বলের লব্ধি। অর্থাৎ অনেকগুলা বল যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি কেমন হবে। তো ধরা যাক এটা হচ্ছে আমার একটা বিন্দু, এই বিন্দুতে হচ্ছে p1 p2 p3 p4 বলগুলো ক্রিয়া করছে। তো এদের লব্ধি আমি ধরে নিলাম হচ্ছে আমার আর হবে, আর এদের মাঝের কোণ হচ্ছে আমি ধরে নিচ্ছি এই θ1 θ2 θ3 θ4। তাহলে আর লব্ধিটাকে আমি দেখাই দেই এবং আর এর p1 এর দিকের অ্যাঙ্গেলটা আমি নিয়ে আসি থিটা। তাহলে এখন আমাকে এটার লব্ধিটা ভেঙে ভেঙে বের করতে হবে। তো ভেঙে ভেঙে প্রসিডিওরটা কি, আমরা হচ্ছে আর এর লম্বাংশক নিব। তার মানে হচ্ছে আর এর যে কোনো একদিকে একটা উপাংশ নিব এবং ওই দিকের লম্ব দিকে আরেকটা উপাংশ নিব। তো হিসাবের সুবিধার জন্য আমরা হচ্ছে p1 এর দিক বরাবরই হচ্ছে লম্বাংশটা নিতে চাই। তার মানে হচ্ছে p1 এর দিক বরাবর লম্বাংশটা নিতে চাই, তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমার এই আর এর p1 এর দিকে, মানে হচ্ছে কাইন্ড অফ এটা দেখতে কিছুটা অনুভূমিকই দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা বলতে পারবো যে p1 এর দিকে r এর লম্বাংশক আসবে হচ্ছে একটা r cos থিটা, আর পারপেন্ডিকুলারে আমার আসবে হচ্ছে r sin থিটা। তাহলে এখন এখান থেকে r cos থিটা আর r sin থিটার ভ্যালু বের করে ফেললে আমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আর তার থেকে মজার ব্যাপার হচ্ছে যে একই দিকে r এর যে উপাংশগুলা আসবে বা একই উপাংশটা আসবে, সেই উপাংশটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা আমার এই p1 p2 p3 এর ওই দিক বরাবর উপাংশের কন্ট্রিবিউশনের সামেশন। তাহলে আমরা যদি এখন ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে বলতে পারি যে r cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে p cos 0, কারণ p1 এর দিকে p1 এর নিজের উপাংশ 0 আসবে। আর p2 এর ক্ষেত্রে কি আসবে, p2 এর ক্ষেত্রে হবে হচ্ছে p1 আর p2 এর মাঝের অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে p2 cos থিটা 1। p3 এর ক্ষেত্রে কি আসবে, p3 আর p1 এর মাঝের অ্যাঙ্গেল, তার মানে কোনটা থিটা 1 প্লাস থিটা 2। আর p4 এর ক্ষেত্রে p4 আর p1 এর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা, কারণ আমরা কিন্তু সবগুলাকে একই দিকে কোণ বের করতেছি। তাহলে হচ্ছে cos থিটা 1 থিটা 2 থিটা 3। একইভাবে আমরা r sin থিটার ক্ষেত্রে কি করব, জাস্ট cos এর জায়গায় সাইনটা বসাই দিব, তাহলে আমরা r sin থিটা পেয়ে গেলাম। এখন এটাকে যদি ইকুয়েশন নাম্বার 1 দেই আর এটাকে যদি ইকুয়েশন নাম্বার 2 দেই, তাহলে আমি যদি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করি, সেখান থেকে আমরা হচ্ছে r স্কয়ার, ওখান থেকে r এর ভ্যালু পেয়ে যাব
আর এর ভ্যালু পেয়ে যাওয়ার পরে আমি যদি এখন 2 ডিভাইডেড বাই 1 করি, তাহলে ওখান থেকে আমরা হচ্ছে tan ইনভার্স করে থিটার ভ্যালুটাও পেয়ে যাব। তাহলে আমার লব থিটার মান এবং দিক দুটাই বের হয়ে আসলো। ওকে, তাহলে এবার আমরা একটা ম্যাথ করে ফেলি। প্রথম টাইপটা হচ্ছে আমার বলের লব্ধি নির্ণয়। তো প্রথম ম্যাথ এখানে বলেছে যে 3p আর 2p দুইটা বলের লব্ধি হচ্ছে আমার r। প্রথম বলটাকে দ্বিগুণ করলাম, তার মানে 3p টাকে দ্বিগুণ করে আমি করে ফেললাম এখন হচ্ছে 6p। তাহলে আমার লব্ধিটা হয়ে যাবে ডাবল, তার মানে হচ্ছে টুয়াইস r। আমাকে বের করতে বলেছে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে প্রথম কেসের জন্য লিখতে পারি r ইজ ইকুয়াল টু আমার root over 9p square plus 4p square plus 2 into 3p into 2p cos alpha। তো এখান থেকে আমাদের r স্কয়ার এর ভ্যালু আসবে হচ্ছে 13p স্কয়ার প্লাস হচ্ছে 12p স্কয়ার cos alpha। আবার এবার যদি সেকেন্ড কেসটা আমি কল্পনা করি, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 4r স্কয়ার, তার মানে হচ্ছে 2r হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3p ডাবল হয়ে যাবে, তার মানে কি হবে 6p হোল স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার প্লাস 2 ইনটু 6p ইনটু 2p cos alpha। তাহলে এখান থেকে বলতে পারি 4r স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 40 মানে 36 প্লাস 4 40p স্কয়ার প্লাস 6 ইনটু 2 ইনটু 2 তার মানে হচ্ছে 24p স্কয়ার cos alpha। তো এখান থেকে যদি r এর ভ্যালুটা আমি এখানে ইনপুট দিয়ে দেই, তাহলে আমার আসবে হচ্ছে 4 ইনটু হচ্ছে 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos alpha ইজ ইকুয়াল টু 4 কমন নিলে 10p স্কয়ার প্লাস হচ্ছে 6p স্কয়ার cos alpha। তাহলে 4 4 বাদ 13 মাইনাস 10 করলে আমার আসে মাইনাস 3p স্কয়ার, আর ওদিকে 12 মাইনাস 6 করলে আমার আসে হচ্ছে 6p স্কয়ার cos alpha। তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos alpha is equal to minus half, তার মানে আলফার ভ্যালু হচ্ছে আমার 120 ডিগ্রি। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরের ম্যাথ চলে যাই। পরের ম্যাথটা বলেছে কোন সমবাহু ত্রিভুজ, তার মানে সমবাহু ত্রিভুজ বলার কারণে আমরা কিন্তু বুঝে গিয়েছি যে আমার তিনটা অ্যাঙ্গেলই হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তো যে কোনো শীর্ষবিন্দুতে p এবং 2p মানে দুইটা বল ক্রিয়া করে এবং এদের লব্ধি বের করতে হবে। তাহলে ব্যাপারটা খুবই ইজি। যে কোনো একটা শীর্ষবিন্দুতে p আর 2p দুইটা বল যদি ক্রিয়া করে, তার মানে মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 60, এটা p, এটা হচ্ছে আমার 2p। তাহলে লব্ধি কি আসবে p স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2p ইনটু p cos 60। cos 60 এর ভ্যালু হাফ, হাফ আর 2 কাটা গেলে এখানে থাকে হচ্ছে আমার 2p স্কয়ার, আর এখানে আমার থাকে 4 আর 1 তার মানে হচ্ছে 5p স্কয়ার, যোগ করে রুট করে দেই, তাহলে আমার হয়ে যাচ্ছে, তার মানে অ্যানসার হচ্ছে p√7। আর দিক কত আসবে, দিক যদি আমি বের করি 2p এর সাথে, তার মানে 2p হচ্ছে নিচের দিকে খালি থাকবে, তাহলে আমার আসবে হচ্ছে tan ইনভার্স p sin 60 2p plus p cos 60। তো p কমন নিয়ে বাদ, তাহলে আমি বলতে পারি আমার দিক হচ্ছে tan ইনভার্স sin 60 এর ভ্যালু √3/2, আর এখানে হচ্ছে 2 প্লাস cos 60 এর ভ্যালু হচ্ছে আমার হাফ। তাহলে 2 প্লাস হাফ করলে 5/2 আসবে, তাহলে আমার অ্যানসারটা আসবে tan ইনভার্স √3/5। এটা হচ্ছে একটা অ্যানসার, এটা হচ্ছে একটা অ্যানসার। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে আমার লম্বাংশের সূত্রের প্রয়োগ। শুরু করি। প্রথম ম্যাথ আমাকে বলেছে কোন বিন্দুতে ক্রিয়াশীল pq বলের লব্ধি r, p এর দিক বরাবর r এর লম্বাংশ q। প্রমাণ করতে হবে বল দুইটার অন্তর্ভুক্ত কোণ আলফা, এর দুইটা মান আসবে এবং লব্ধির দুইটা মান আসবে। তো এই ম্যাথটা একটা খানদানি ম্যাথ, আমরা অনেকে কিন্তু ম্যাথটা করে এসেছি। তো বেশিরভাগ সময় এই ম্যাথটা আমাদের ক্রিটিক্যাল অবজেক্টিভের মধ্যে দিয়ে দেয়, মুখস্থ করে আমরা অ্যানসারটা ডিরেক্ট করে ফেলি। আর যদি সলভ করতে বলে, তাহলে আমরা একটা স্পেসিফিক ওয়েতে যাব। কোন ওয়েতে যাব, যেহেতু বলেছে p এর দিক বরাবর r এর লম্বাংশ আমার q, তাহলে আগে ফিগারটা এঁকে ফেলি। তো এই বরাবর হচ্ছে আমার, ধরে নিলাম p বলটা আছে, আর এই বরাবর হচ্ছে আমার q বলটা আছে, তাহলে এদের লব্ধি হচ্ছে আর এই বরাবর কাজ করবে। তো আমি ধরে নিচ্ছি যে p আর q এর মধ্যবর্তী কোণ তো এখানে দেওয়াই আছে আলফা, তাহলে আমি ধরে নিচ্ছি যে r আর p এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এখন যদি আমি হচ্ছে p এর দিকেই লম্বাংশগুলো নেই, তাহলে আমার আসবে হচ্ছে p cos 0 প্লাস q cos alpha ইজ ইকুয়াল টু হচ্ছে r cos থিটা। তো প্রশ্ন মতে যে r cos থিটার কিন্তু ভ্যালু আমার দেওয়া আছে, কি দেওয়া আছে, r cos থিটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার q। তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি এটার ভ্যালু হচ্ছে আমার q। তাহলে এখান থেকে আসবে p প্লাস হচ্ছে q cos alpha ইজ ইকুয়াল টু হচ্ছে q। তো এটা হচ্ছে আমার একটা
প্রাইমারি স্টেপ। এই স্টেপের পরে হচ্ছে আমি কিভাবে সলভ করব তার উপর ডিপেন্ড করে আমার এই দুইটা অ্যান্সার চলে আসবে। তো প্রথমত আমি যদি এখন এভাবে সলভ করি যে cos আলফা ইজ ইকুয়াল টু পিটাকে ডান দিকে নিয়ে এসে কিউ দিয়ে ভাগ করে দিই, তাহলে কিউ মাইনাস পি বাই কিউ, তাহলে আলফার ভ্যালু আসতেছে আমার cos ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। একটা অ্যান্সার আমার এখানে চলে আসলো। এবার আমি যদি এখন ওই যে প্রাইমারি জায়গা থেকে এখান থেকে যদি অন্যভাবে ব্যাপারটাকে সলভ করি, কিভাবে সলভ করব, আমরা হচ্ছে পিটাকে রেখে কিউটাকে পাঠিয়ে দিব, তাহলে কিউ কমন নিলে আমার আসে 1 মাইনাস cos আলফা। 1 মাইনাস cos আলফা মানে 1 মাইনাস cos 2 ইনটু আলফা বাই 2। তো এখান থেকে আমরা বলতে পারি p ইজ ইকুয়াল টু কিউ ইনটু cos 2 sin স্কয়ার আলফা বাই 2। তাহলে এখন এই যে 2 কিউটাকেই পাঠাই দেই, তাহলে হচ্ছে p বাই 2 কিউ, তাহলে এখানে রুট করে দেই, ইজ ইকুয়াল টু আমার হচ্ছে sin আলফা বাই 2। তাহলে এখান থেকে আমরা পাই আলফা ইজ ইকুয়াল টু 2 sin ইনভার্স রুট ওভার p বাই 2 কিউ। তাহলে কিন্তু এখান থেকে আমরা সেকেন্ড অ্যান্সারটাও পেয়ে গেলাম। তার মানে আমরা কিভাবে অ্যাপ্রোচ করছি তার উপর ডিপেন্ড করেই কিন্তু আমার অ্যান্সারগুলো আসলে আসে। এবার হচ্ছে আমরা লব্ধির কাছে চলে যাব। তো লব্ধির ফর্মুলা তো আমাদের সবারই মনে আছে। লব্ধির ফর্মুলা কি ছিল, যে r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আমরা এখন r স্কয়ারের ভ্যালুটা এখানে বসাই, যে r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তো cos আলফার ভ্যালু আমরা এখন এখানে এইটা বসাবো। কেন বসাবো, কারণ আমাকে অ্যানসারটা প্রুফ করতে হবে, এই কারণে বসাবো। তাহলে যদি এখানে এখন ভ্যালুটা বসাই দেই, তাহলে আমার এখানে আসবে হচ্ছে q মাইনাস p বাই q। তাহলে এই q আর এই q কারা চলে যায়, তাহলে 2pq মাইনাস 2p স্কয়ার আসবে, তাহলে আসবে p স্কয়ার মাইনাস 2p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq। তাহলে এখান থেকে r এর ভ্যালু আসবে হচ্ছে রুট ওভার q স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস 2pq। তাহলে আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা কিভাবে ম্যাথটাকে অ্যাপ্রোচ করব তার উপর ডিপেন্ড করবে আসলে আমার অ্যানসারটা কেমন আসবে। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলেছে ও বিন্দুতে ক্রিয়াশীল 4p 3p মানে বল দুইটার লব্ধির মান হচ্ছে 5p। যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে যথাক্রমে আর এস পি বিন্দুতে ছেদ করে, তাহলে দেখাতে হবে যে 4 ডিভাইডেড বাই ও আর প্লাস 3 ডিভাইডেড বাই ও এস ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই ও টি। তো এখন আমরা আগে কোশ্চেন অনুযায়ী ফিগারটা আঁকবো, কারণ ফিগার আঁকলে ম্যাথটা খুবই ইজি হয়ে যাবে। ও বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বল 4p আর 3p, তাহলে এইটা হচ্ছে আমার 4p আর এটা হচ্ছে আমি ধরে নিলাম আমার 3p। তো এই পয়েন্টটা তার মানে আমার ও, তো এদের লব্ধি নিশ্চয়ই বাইরে দিয়ে যাবে না, মাঝখান দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমার 5p। তো এদের একটা ছেদক ছেদ করবে, তো ধরে নিলাম হচ্ছে এইটা হচ্ছে সেই ছেদকটা, এটাকে ছেদ করে গেল। তো ছেদ করলে তাদের যথাক্রমে ছেদবিন্দুগুলো দেওয়া আছে, তার মানে 4p এর ছেদবিন্দু প্রথমটা হবে, তাহলে 4p এর ছেদবিন্দু আমার আসবে হচ্ছে আর, 3p এর ছেদবিন্দু হবে পরেরটা, তার মানে 3p এর ছেদবিন্দু আমার আসবে হচ্ছে s, আর 5p এর ছেদবিন্দু হবে লাস্টেরটা, তার মানে এটা আসবে হচ্ছে আমার t। তো আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা প্রুফ করার জন্য আমরা প্রথমত হচ্ছে উপাংশ নিব। তো উপাংশ নেওয়ার জন্য প্রথম কাজ হবে হচ্ছে আমার আগে এই পয়েন্টটা থেকে একটা লম্ব টানা, তাহলে এই দিক বরাবর আমি উপাংশটা নিতে চাই। তো লম্বটার একটা নাম দিয়ে দেই x। তাহলে এখন আমরা OX বরাবর হচ্ছে সবগুলোর উপাংশ নিব। তো OX বরাবর 4p বলের উপাংশ কি আসবে, 4p cos এই অ্যাঙ্গেলটা, তো এই অ্যাঙ্গেলটার একটা নাম দিয়ে দিই আমরা। তো এই অ্যাঙ্গেলটার আমি ধরা যাক নাম দিলাম হচ্ছে কথার কথা আলফা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার আমি নাম দিলাম হচ্ছে বিটা অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটার আমি নাম দিলাম হচ্ছে থিটা অ্যাঙ্গেল। তাহলে এখানে আমার আসবে হচ্ছে 4p cos আলফা, তারপরে হচ্ছে প্লাস উপাংশগুলা, তার মানে হচ্ছে 3p cos বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 5p মানে লব্ধির cos থিটা। তাহলে এখন cos থিটার ভ্যালু কি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো ভূমি কিন্তু দেখা যাচ্ছে সবগুলোর জন্যই সেম, কারণ এটা তো লম্ব টানা হয়েছে। তো লম্ব টানা হওয়ার কারণে প্রত্যেকটাই একটা অতিভুজ হিসেবে কাজ করবে, যার ভূমি সবগুলোর সেম। তাহলে ভূমি সবগুলো সেম হয়ে গেলে cos x এর জন্য বা cos আলফার জন্য আমার ভূমি আসবে OX, তাহলে ডিভাইডেড বাই হচ্ছে আমার কোন অ্যাঙ্গেলটা, এই OR, তাহলে এখানে লিখবো হচ্ছে আমার OR। cos বিটার জন্য আমার ভূমি হচ্ছে OX, কিন্তু অধিভুজ কোনটা আসবে, OS। আর cos থিটার জন্য আমার ভূমি হচ্ছে OX, আর আমার অধিভুজ কোনটা আসবে, OT। তাহলে এখানে আমার থাকবে হচ্ছে 5, এখানে আমার থাকবে হচ্ছে 3, এখানে আমার থাকবে হচ্ছে 4, p গুলো কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, আর এই পাশে প্লাস এই পাশে হচ্ছে ইকুয়াল টু। তাহলে দুই পাশ থেকে কিন্তু আমার এখন OX গুলো বাদ চলে যায়, তাহলে OX গুলোকে বাদ দিয়ে দেই। OX গুলোকে বাদ দিয়ে দিলে আমার কিন্তু এখন দেখা যাচ্ছে প্রুফটা কিন্তু অলরেডি ডান। 4 divided by OR plus 3 divided by OS is equal to 5 divided by OT. That means আমরা কিভাবে অ্যাপ্রোচ করলাম তার উপর ডিপেন্ড করে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা পরের প্রবলেমটা চলে যাই। পরের প্রবলেমটা বলেছে যে কোন বিন্দুতে কার্য করে q - r q এবং q + r বলের
একই দিকে একই ক্রমে কোনো সমবাহু ত্রিভুজের সমান্তরালে ক্রিয়া করে। তার মানে এই যে তিনটা বল কিউ মাইনাস আর কিউ আর কিউ প্লাস আর, এরা হচ্ছে অ্যাকচুয়ালি এমন ভাবে ক্রিয়া করছে যাতে করে এই বলগুলোর ধারক রেখায় কোনো একটা সমবাহু ত্রিভুজের বাহুর সমান্তরাল হয়ে গেল। তো আমাকে এখন বলগুলোর লব্ধির মান দিক বের করতে হবে। তো আমি তাহলে একটা সমবাহু ত্রিভুজ এখানে আঁকলাম। এবার এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সমান্তরাল করে আমরা একটা করে দাগ দিব। তো প্রথমত এই বাহু সমান্তরাল করে একটা আঁকলাম, এই বাহু সমান্তরাল করে একটা আঁকলাম, দেন আমার হচ্ছে এই বাহু সমান্তরাল করে আমরা একটা আঁকলাম। তো যেহেতু আমার এখন বলগুলো থাকবে সাম্যাবস্থায়, তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমন হবে, আমার কিন্তু অ্যাকচুয়ালি এইখান থেকে শুধুমাত্র এতটুকু আমরা নিয়ে কাজ করব, যে এই বরাবর একটা বল তার মানে যাবে সাম্যাবস্থা হওয়ার কারণে, এই বরাবর একটা বল তার মানে যাবে সাম্যাবস্থা হওয়ার কারণে, আর এই বরাবর একটা বল তার মানে যাবে সাম্যাবস্থা হওয়ার কারণে। তার মানে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার এটা সমান্তরাল, এটা হচ্ছে আমার এটা সমান্তরাল, এটা হচ্ছে আমার এটা সমান্তরাল। তাহলে বাকিগুলোকে আমরা মুছে দিই, যেহেতু আমরা রেফারেন্স লাইন নিয়েছিলাম ওগুলাকে। এখন এই বরাবর হচ্ছে, তাহলে আমি নাম দিয়ে দিই বলগুলার কিউ মাইনাস আর কিউ, আর এখানে হচ্ছে কিউ প্লাস আর। তো এখন এইটার সমান্তরাল এই বলটা, আর এইটা হচ্ছে এটা সমান্তরাল। তো আমরা যদি এখন এই দিকে এটাকে বাড়াই, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। এটা তো বুঝতে পারতেছি ইজিলি 60 ডিগ্রি। তাহলে এটা 60 হলে এটা তো একটা সেম লাইন, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে, 60-এর সম্পূরক কোণ, তার মানে হচ্ছে এটা আসবে 120 ডিগ্রি। সেম ওয়েতে আমরা যদি এখন এইটাকে এদিকে বাড়াই দেই, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তাহলে এইটা এটার সম্পূরক কোণ, তার মানে হচ্ছে এইটা আর এইটা ইকুয়াল। তাহলে এটা যদি 60 হয়, এটা তাহলে 120, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার আসবে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা 120, এটা 120 হলে অবভিয়াসলি এটা আমার কত আসবে, 120 ডিগ্রি। এখন আমরা হচ্ছে কিউ মাইনাস আর, মানে এই দিকের সাথে সবগুলা যদি আমি উপাংশ নিয়ে নেই, তাহলে এটা নিয়ে নিজের উপাংশ আসবে কিউ মাইনাস আর cos 0 ডিগ্রি। তারপর হচ্ছে এইটার সাথে এর উপাংশটা আসবে, মানে আমি যেহেতু এখন অ্যান্টি ক্লকে যাচ্ছি, তাহলে এইটার সাথে এর উপাংশ আসবে কিউ cos 120। তারপরে হচ্ছে এইটার উপাংশ আসবে হচ্ছে কিউ প্লাস আর cos 240 ডিগ্রি। তাহলে আমি যদি ধরে নেই লব্ধিটা হচ্ছে কিউ মাইনাস আর এর সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে, ধরা যাক এইটা হচ্ছে আমার লব্ধিটা, এটা হচ্ছে আমার আর। তো লব্ধিটা কিউ মাইনাস আর এর সাথে কথার কথা থিটা কোণে আছে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে আর cos থিটা ইজ ইকুয়াল টু কিউ মাইনাস আর প্লাস হচ্ছে আমার কিউ cos 120 প্লাস হচ্ছে আমার কিউ প্লাস আর cos 240 ডিগ্রি। তো এটাকে সলভ করে আমরা পাচ্ছি কিউ মাইনাস আর মাইনাস হাফ কিউ মাইনাস হাফ কিউ মাইনাস প্লাস আর। তো হাফ কিউ কিউ হয়ে যায়, কিউ কিউ বাদ চলে যায়। তাহলে এখন আর গুলা যোগ করে ফেললে আমার চলে আসে হচ্ছে মাইনাস 3/2 আর। তো আর গুলা যদি এখন যোগ করে ফেলি, তাহলে আমার আসে হচ্ছে মাইনাস 3/2 আর। ওকে, তো সেম ভাবে আমরা এখন যদি আর সাইন থিটা নিয়ে নেই, তাহলে বলতে পারি এখানে আসবে কিউ মাইনাস আর সাইন 0, এখানে হচ্ছে আমার কিউ সাইন 120, এখানে আমার হচ্ছে প্লাস কিউ প্লাস আর সাইন 240। তো এটাকে আমার সলভ করলে আসবে হচ্ছে, একবারে লিখে ফেলি, মাইনাস 3/2 আর। তো এখন আমি ধরে নিলাম আমার ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে এইটা, ইকুয়েশন নাম্বার 2 হচ্ছে এইটা। তো এটাকে স্কোয়ার করে যোগ করলে আর স্কোয়ারের ভ্যালু আমার আসতেছে হচ্ছে √/,
3r²। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে √3r, মানে r এর ভ্যালু অ্যাকচুয়ালি √3r। দেখতে একটু উইয়ার্ড লাগতেছে, মানে এখানে অ্যাকচুয়ালি যদি লিখি তাহলে বলতে পারি হচ্ছে লব্ধি ইজ ইকুয়াল টু হচ্ছে √3r। দেন আমি যদি 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু আমার tan ইনভার্স -√3/2 ডিভাইডেড বাই -3/2, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 210 ডিগ্রি। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরের ম্যাথে চলে যাই। পরের টাইপটা হচ্ছে আমার সাইন রুল। তো শুরু করি। প্রথম ম্যাথে বলেছে যে পি কিউ বলের মাঝের কোণ যদি থিটা হয়, বল দুইটা স্থান বিনিময় করলে যদি লব্ধি আলফা কোণে সরে যায় তবে প্রমাণ করতে হবে tan α/2 ইজ ইকুয়াল টু p - q ডিভাইডেড বাই p + q tan θ/2। তাহলে আমি ওকে ফিগারটা এঁকে ফেলি। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার পি বল আর এটা হচ্ছে আমার কিউ বল। তো এদের দিয়ে আমার সামান্তরিক হবে, সামান্তরিকটা এরকম, তাহলে এদের লব্ধি যাবে হচ্ছে এই বরাবর। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আমার আর। তো এদের এখন বলগুলোকে স্থান বিনিময় করবো, তার মানে এখানে আমার এখন পি চলে আসবে আর এই বরাবর হচ্ছে আমার কিউ চলে আসবে। তাহলে আমার এখন নতুন লব্ধিটা হবে হচ্ছে এই বরাবর। তাহলে এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার পি আর এটা হচ্ছে আমার কিউ। তো এখন লব্ধিটার স্থান বিনিময় মানে বলগুলো স্থান বিনিময় করলে লব্ধি হচ্ছে আলফা কোণে ঘুরে যায়। তাহলে প্রশ্ন মতে হচ্ছে এই যে আমরা মাঝে একটা অ্যাঙ্গেল পেলাম দুটা আর এর মাঝে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা। তো এই অ্যাঙ্গেলটা আলফা আর আমাকে বল দুটার মাঝের কোণ বলে দিয়েছে থিটা। তাহলে আমরা এখন বলতে পারবো যে এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে আমার থিটা, মানে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেল। ওকে, খুব ভালো কথা। তো এই টোটালটা অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে যে tan আলফার সাথে tan থিটার সম্পর্ক হচ্ছে ওইরকম। ঠিক আছে, খুব ভালো। তাহলে শুরু করি। এখন এই বাহুটা কিউ, এই বাহুটা হচ্ছে আমার কিউ। তো তাহলে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি, এই যে একটা ত্রিভুজ আর এই যে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের অ্যাকচুয়ালি এই বাহুটা আর এই বাহুটা ইকুয়াল, এই বাহুটা আর হচ্ছে এই বাহুটা ইকুয়াল। তাহলে বাই ডিফল্ট এইটা আর এটাও ইকুয়াল হবে। তাহলে অ্যাকচুয়ালি এই দুইটা ত্রিভুজ হবে আমার সর্বসম ত্রিভুজ। তাহলে আমার এই কোণ আর হচ্ছে এই কোণটা ইকুয়াল হবে। তো এখন এই দুইটার সমষ্টি আমরা জানি কত, থিটা মাইনাস আলফা, কারণ টোটালটা থিটা, এতটুকু হচ্ছে আলফা। তাহলে এটা ইন্ডিভিজুয়ালি ভ্যালু কত আসবে, হাফ থিটা মাইনাস আলফা। তাহলে আমরা এখন বলতে পারতেছি শুধুমাত্র একটা অ্যাঙ্গেল, যেটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা, এতটুকু হচ্ছে আমার হাফ থিটা মাইনাস আলফা। তাহলে এখন যদি আমি ফিগারটা আঁকি এই ত্রিভুজটা, তাহলে এতটুকু হচ্ছে আমার হাফ থিটা মাইনাস আলফা। তো এই টোটাল অ্যাঙ্গেলটা থিটা হলে এটা আমার থিটা আসবে, তাহলে এটা হবে যাবে আমার পাই মাইনাস থিটা। তাহলে এতটুকু অ্যাঙ্গেল আমি বলতে পারতেছি পাই মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে, পাই মাইনাস থিটা মাইনাস হাফ থিটা মাইনাস আলফা। তার মানে এই অ্যাঙ্গেলটা আমার চলে আসবে হচ্ছে হাফ থিটা প্লাস আলফা। তো এখন এটা হচ্ছে আমার পি বল, এটা হচ্ছে আমার কিউ বল। তাহলে আমি যদি এখন পি আর কিউ বলের সাপেক্ষে সাইন রুল অ্যাপ্লাই করি তাহলে কি বলতে পারবো, পি ডিভাইডেড বাই হচ্ছে সাইন থিটা প্লাস α/2 ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে সাইন থিটা মাইনাস α/2। তাহলে এদেরকে নিচে এনে যদি বিয়োজন যোজন করি তাহলে লিখতে পারি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে
sin theta plus alpha by 2 minus sin theta minus alpha by 2 divided by sin theta plus alpha by 2 plus sin theta minus alpha by 2। তাহলে এখন আমরা পাচ্ছি p minus q divided by p plus q is equal to হচ্ছে 2 sin alpha by 2 cos theta by 2 divided by 2 cos alpha by 2 sin theta by 2। তাহলে এখান থেকে 2 2 কাটা যায়, এখানে আমার আসে tan alpha by 2 cot theta by 2। তো cot theta by 2 মানে কি 1 by tan theta by 2, tan theta by 2 এখানে নিয়ে আসি, তাহলে লিখতে পারি হচ্ছে p minus q divided by p plus q tan theta by 2 is equal to হচ্ছে tan alpha by 2। তাহলে কিন্তু আমার প্রুফটা এখন হয়ে গেল যে tan alpha by 2 is equal to p minus q divided by p plus q tan theta by 2। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরের ম্যাথে চলে যাই। পরের টাইপটা হচ্ছে লব্ধির দিক। শুরু করি। প্রথম ম্যাথ বলেছে 2p এবং p মানের দুইটা বল কোনো বিন্দুতে ক্রিয়া করছে। প্রথমটাকে আমি দ্বিগুণ করি, তার মানে 2p কে আমি এখন করে ফেলবো হচ্ছে 4p, আর দ্বিতীয়টার মান যদি 8 একক বৃদ্ধি করি, তার মানে p কে এখন করে ফেললাম p plus 8, তাহলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে এটাকে আমরা সিম্পল জ্যামিতি দিয়ে প্রুফ করে ফেলতে পারি। তো ধরা যাক এটা হচ্ছে আমার একটা সামান্তরিক, এই সামান্তরিকের এই বরাবর হচ্ছে একটা বল কাজ করতেছে, এই বরাবর একটা বল কাজ করতেছে। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার 2p, এটা হচ্ছে আমার p। তো এখন এদের লব্ধি তাহলে আমার যাবে কোন বরাবর? লব্ধি হচ্ছে মাঝখানে এই বরাবর চলে যাবে। এখন এদের প্রথমটাকে আমি ডাবল করব, তার মানে 2p কে আমি এখন করে ফেললাম 4p, আর পরেরটাকে আমি 8 একক বৃদ্ধি করব। তাহলে এদের লব্ধির দিকের কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাহলে লব্ধির দিক সেম থাকবে। তাহলে এখন এটা হয়ে গেছে আমার p plus 8, এটা হয়ে গেছে আমার 4p। তাহলে আর 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 কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এই অ্যাঙ্গেলটাও চেঞ্জ হবে না। তাহলে আমি এখন এই ত্রিভুজটাকে আলাদা করে নিয়ে আসি, এই যে এই ত্রিভুজটাকে আমি এখন আলাদা করে নিয়ে আসব। তো এই ত্রিভুজটাকে যদি আমি এখন আলাদা করে নিয়ে আসি, তাহলে এখন লিখতে পারি হচ্ছে এই ব্যাপারটাকে এরকম ভাবে, এই একটা ত্রিভুজ আর এই আর একটা ত্রিভুজ। তো এটা হচ্ছে আমার 4p, এটা হচ্ছে আমার 2p। এটা যদি p হয় তাহলে এটাও p, এটা যদি p plus 8 হয় তাহলে এটা হচ্ছে আমার p plus 8। তাহলে এখন বলতে পারি p plus 8 divided by p is equal to হচ্ছে 4p divided by হচ্ছে আমার 2p। তাহলে এখান থেকে p p কাটা চলে যায়, তাহলে আমি বলতে পারি 2p plus 16 is equal to হচ্ছে 4p। তাহলে এখান থেকে বলতে পারি 2p is equal to 16, p is equal to হচ্ছে 8। তো জাস্ট সিম্পল জিওমেট্রি অ্যাপ্লাই করে আমরা কিন্তু ইজিলি ম্যাথটাই করে ফেলতে পারলাম। ওকে, পরের ম্যাথে চলে যাই। পরেরটা হচ্ছে সাম্যাবস্থায় বল। তো আমরা শিখবো হচ্ছে এখন লামির উপপাদ্য। তো লামির উপপাদ্য বলে যে কোনো একটা বিন্দুতে যদি তিনটা বল ক্রিয়া করে কোনো বস্তুকে সাম্যাবস্থায় রাখে, এবং বলগুলোকে যদি আমি ধরে নিই একটা p, একটা q, একটা হচ্ছে r, এখানে বলগুলোর মাঝের কোণ এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি আলফা, এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি বিটা, আর এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি গামা। তাহলে অ্যাকর্ডিং টু লামির উপপাদ্য আমরা বলতে পারি প্রত্যেকটা বল তার অপোজিট দুইটা বলের সাইন অনুপাতের সমানুপাতিক। তার মানে p divided by sin alpha is equal to q divided by হচ্ছে sin beta is equal to হচ্ছে r divided by আমার sin গামা হবে। ওকে, তাহলে আমরা ম্যাথ শুরু করে ফেলি। প্রথম ম্যাথ বলেছে 5 নিউটন, 7 নিউটন এবং 8 নিউটন মানের তিনটা বল কোনো বিন্দুর উপর ক্রিয়া করে ভারসাম্যে থাকে। তাহলে 5 এবং 8 নিউটন বলের মাঝের কোণটা বের করতে হবে। যেহেতু তিনটা বল ক্রিয়া করে ভারসাম্যে আছে, তাহলে অবভিয়াসলি দুইটা বলের লব্ধি 3 নম্বর বলের সমান আসবে। তাহলে আমাকে এখানে বলেছে 5 এবং 8 নিউটন বলের মাঝের কোণটা বের করতে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার 5 নিউটন বল, এটা হচ্ছে আমার 8 নিউটন বল।
তাহলে এটা অবভিয়াসলি আমার 7 নিউটন বলটা আসবে। তো 7 নিউটন বলটাকে আমি চাইলে কিন্তু এদিক দিয়ে বাড়াই দিতে পারি। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, এদের মাঝের কোণটাকে যদি আলফা ধরে নিই তাহলে বলতে পারি হচ্ছে 7 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 8 cos 5 আর 8 এর মাঝের অ্যাঙ্গেল। তাহলে এখন এখান থেকে বলতে পারি cos 5 আর 8 এর মাঝের অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 49 মাইনাস 25 মাইনাস হচ্ছে 64 ডিভাইডেড বাই হচ্ছে 80। তাহলে আমার এখানে আসবে মাইনাস 40 বাই 80। তাহলে আমার এদের মাঝের অ্যাঙ্গেল আসবে হচ্ছে cos ইনভার্স 120 সরি তাহলে আমাদের মাঝের অ্যাঙ্গেল আসবে cos ইনভার্স মাইনাস হাফ, যেখান থেকে আমরা পাবো হচ্ছে 120 ডিগ্রি। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলেছে একই আনুভূমিক রেখায় ডি দূরত্বে এল দৈর্ঘ্যের একটা তারের দুই প্রান্ত হচ্ছে বাঁধা, এর মধ্যে একটা ওজনহীন আংটা ডাব্লিউ ওজন বহন করে অবাধে চলাচল করতে পারে। যেহেতু অবাধে চলাচল করতে পারে, এই অবাধে চলাচল করার জন্য আমরা বলতে পারবো যে আংটাটা যেখানে গিয়ে থামবে তার দুই পাশের টানটা ইকুয়াল হবে। যদি অবাধে চলাচল না করতে পেরে এক জায়গায় ফিক্স করে দিতাম তাহলে কিন্তু দুই দিকে টানটা সমান হতো না। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ওই ডি দূরত্বে অবস্থিত দুইটা বিন্দু। এই পয়েন্টটা হচ্ছে আমার এ আর এই পয়েন্টটা আমি ধরে নিচ্ছি হচ্ছে আমার বি। তো একটা সুতা এল দৈর্ঘ্যের, সেটার মাঝখানে তাহলে আংটাটা গিয়ে আটকায় থাকবে এভাবে। তাহলে মাঝখানে গিয়ে যদি আটকায় থাকে তাহলে একমাত্র টানটা এখানে সমান হবে। তাহলে এইখানে যেহেতু অবাধে চলাচল করছিল, টান যেহেতু সমান, তার মানে অবভিয়াসলি আমার দৈর্ঘ্য দুইটাও ইকুয়াল হয়ে যাবে এখানে। তো এখানে ধরে নিচ্ছি এটা আমার টি, এটাও আমার টি, এখানে হচ্ছে আমার ডাব্লিউ। তো এইটুকু ছিল হচ্ছে আমার, টোটালটা ছিল এল। তাহলে এতটুকু হবে এল বাই টু, এতটুকু হবে হচ্ছে আমার এল বাই টু। এই বরাবর যদি আমি এটাকে পিছন দিকে বাড়াই দেই তাহলে এতটুকু আমার চলে আসবে ডি বাই টু, এতটুকু আমার চলে আসবে ডি বাই টু। তাহলে এইটা আমার হয়ে যাচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে আমরা অতিভুজ জানি এল বাই টু, ভূমি জানি হচ্ছে ডি বাই টু। যদি আমি ধরে নেই এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি তাহলে আমার অতিভুজ ডি বাই টু আর লম্ব হচ্ছে অতিভুজ এল বাই টু, লম্ব হচ্ছে ডি বাই টু। তাহলে এখান থেকে আমরা যদি ভূমি বের করতে চাই মানে এই দৈর্ঘ্যটা, তাহলে আমরা বলতে পারবো এটা ইজ ইকুয়াল টু আমার রুট ওভার এল বাই টু হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ডি বাই টু হোল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে পাই হচ্ছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার থিটা। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলের দিকে আমি থিটা ধরে নেই। তাহলে এখন যদি আমি এখানে লামির উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে বলতে পারবো হচ্ছে টি ডিভাইডেড বাই হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা তাহলে কত আসবে, এটা তো একটা সরল রেখা, তাহলে সাইন 180 মাইনাস হচ্ছে থিটা। তাহলে সাইন 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে সাইন 2 থিটা। কারণ এটা থিটা হলে অবভিয়াসলি এটাও থিটা আসবে, কারণ যেহেতু এই দুইটা ত্রিভুজ আমার সর্বসম হবে। তাহলে বলতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে আমার সাইন 2 থিটা। তাহলে এখন এখান থেকে সলভ করলে আমার আসে টি ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই 2। তাহলে টি ইজ ইকুয়াল টু আসছে ডাব্লিউ ডিভাইডেড বাই 2 কস থিটা। তো কস থিটা মানে অ্যাকচুয়ালি কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই ভূমি, তার মানে হচ্ছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 2 আর অতিভুজ যেটা হচ্ছে আমার এল বাই 2, এই যে আমার এল বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এই 2টা এখানে গুণ হয়ে যাবে, এই 2 কাটা হয়ে যাবে। তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ এল ডিভাইডেড বাই 2 রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথ চলে যাই। পরের ম্যাথে বলেছে এল দৈর্ঘ্যের একটা সুতার এক প্রান্ত উলম্ব দেয়ালে আটকানো, অন্য প্রান্তে হচ্ছে এ ব্যাসার্ধের একটা সুষম গোলক কোন বিন্দুতে যুক্ত আছে।
তো এখন ওই গোলকটা হচ্ছে একটা দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে আটকে আছে, তাহলে আমাকে দেখাতে হবে যে ওই গোলকটার সুতার টান ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ এল প্লাস এ ডিভাইডেড বাই রুট ওভার 2al প্লাস এল স্কোয়ার। তো আমি আগে ফিগারটা এঁকে ফেলি। তো এইটা হচ্ছে আমার ধরা যাক দেয়ালটা, এইখানে হচ্ছে আমার বলটা আটকে আছে। বলটা যদি এভাবে আটকে থাকে তাহলে ধরে নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে তার কেন্দ্র। এইখান থেকে এইভাবে হচ্ছে একটা সুতা দিয়ে আমরা বলটাকে ধরে রেখেছি। তো প্রশ্ন মতে হচ্ছে এই সুতার দৈর্ঘ্যটা আমার এল, আর বলটার ব্যাসার্ধ আমাকে দেওয়া আছে এ, তাহলে অবভিয়াসলি এটাও হবে হচ্ছে একটা ব্যাসার্ধ, এটাও তার মানে আসবে হচ্ছে এ। তাহলে আমার সুতার টান অ্যাকচুয়ালি হচ্ছে এই বরাবর কাজ করবে, আর বলটা যেহেতু দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে আছে তাহলে সারফেসে যেখানে আটকে থাকে মানে যেটার উপর বসে থাকে তার উপর লম্ব বরাবর হচ্ছে প্রতিক্রিয়া বল কাজ করে। তাহলে আমরা বলতে পারি যে এই বরাবর হচ্ছে আমার অ্যাকচুয়ালি তাহলে তলের উপর প্রতিক্রিয়া বল সেটা আর কাজ করবে। আর অবভিয়াসলি আমার এই গোলকের যে ওজনটা সুষম যেহেতু ডাব্লিউ, সেটা আমার নিচ বরাবর কাজ করবে। তাহলে আমরা যদি ফিগারটাকে একটু ভালোভাবে আঁকি তাহলে বলতে পারবো এই বরাবর হচ্ছে আমার টি, এই বরাবর হচ্ছে আমার আর, আর এই বরাবর হচ্ছে আমার ডাব্লিউ। যেখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা আমার সমকোণী ত্রিভুজ হচ্ছে। তো আমি যদি এখন বলগুলোকে রিডিস্ট্রিবিউট করি তাহলে কিন্তু ইজিলি বলতে পারি যে ডাব্লিউ কে আমি এখানে শিফট করতে পারবো, আরটাকে আমি এই বরাবর শিফট করতে পারবো। তাহলে এইটা আমার একটা ফোর্স ট্রায়াঙ্গেল হয়ে যাবে, যে ফোর্স ট্রায়াঙ্গেলে এই বরাবর হচ্ছে টি আছে, এই বরাবর হচ্ছে আমার আর আছে, আর এই বরাবর হচ্ছে আমার ডাব্লিউ আছে। এখন ফোর্স ট্রায়াঙ্গেলের আমরা এখন বাহুগুলোও কিন্তু জানি, যে আমরা জানি হচ্ছে এই বাহুটা আমার এল প্লাস এ, এই যে এতটুকু এ, এতটুকু হচ্ছে এল, এই বাহুটা আমার শুধুমাত্র এ, তাহলে এখানে ডাব্লিউ ভ্যালু কি আসবে রুট ওভার এল প্লাস এ হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। তাহলে এল স্কোয়ার প্লাস 2al প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ কাটা চলে গেলে এখানে আসে শুধুমাত্র এল স্কোয়ার প্লাস 2al। তাহলে এখন যদি আমি হচ্ছে সমদ্বিষ্কোণী ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে ইজিলি বলতে পারি t ডিভাইডেড বাই l প্লাস a ইজ ইকুয়াল টু হচ্ছে w ডিভাইডেড বাই রুট ওভার l স্কোয়ার প্লাস 2al। তাহলে এখান থেকে আমরা একবারই লিখে ফেলতে পারবো t ইজ ইকুয়াল টু w l প্লাস a ডিভাইডেড বাই রুট ওভার 2al প্লাস l স্কোয়ার। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলেছে 12 মিটার 16 মিটার দুইটা রশির এক প্রান্ত হচ্ছে 30 কেজি ওজনের একটা বস্তুতে বাঁধা এবং অপর প্রান্ত হচ্ছে 20 মিটার লম্বা একটা লাঠির দুই প্রান্তে বাঁধা। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার 20 মিটার লম্বা লাঠিটা। এই লাঠিটার এক প্রান্তে হচ্ছে আমার 12 মিটারের একটা দড়ি, এক প্রান্তে হচ্ছে আমার 16 মিটারের একটা দড়ি। তো এরা দুইজন মিলে হচ্ছে 30 কেজি ওজনের একটা বস্তুকে ধরে রেখেছে। তো এখন এমন ভাবে আমি লাঠিটাকে বাঁকালাম যাতে করে লাঠিটার মধ্যবিন্দু ঠিক এই বস্তুটার বলের ক্রিয়ারেখা বরাবর আছে। তো যেহেতু লাঠিটার মধ্যবিন্দু এই বরাবর আছে তাহলে আমরা ইজিলি বলতে পারবো এখন যে এইটা হচ্ছে আমার 10, এইটা হচ্ছে আমার 10। আর আমরা তো জানি যে এই বাহুগুলার যদি আমি এখন স্কোয়ার করে যোগ করে একটা সম্পর্ক বের করতে চাই তাহলে আসবে হচ্ছে 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 400, অন্যদিকে আবার 16 স্কোয়ার ইজ ইকুয়াল টু 256, 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 144, যোগ করলে আমার 400ই আসে। তাহলে এই যে 20, 16 আর 12 এরা হচ্ছে আমার পিথাগোরিয়ান নাম্বার, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের একটা সুন্দর বৈশিষ্ট্য আমরা জানি, সেটা হচ্ছে এটার পরিকেন্দ্র অ্যাকচুয়ালি থাকে হচ্ছে অতিভুজের মধ্যবিন্দুতে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা পরিব্যাসার্ধ, এইটা হচ্ছে আমার একটা পরিব্যাসার্ধ এবং এইটাও তাহলে আমার একটা পরিব্যাসার্ধই আসবে। তাহলে এইটা 10 হলে এটাও আমার 10 আসবে, তার মানে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরে নেই তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও আমার থিটা চলে আসবে।
তাহলে এটাকে যদি থিটা ধরে নেই তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কি আসবে 90 মাইনাস থিটা। তো আমি তাহলে এখন সুতার টানটা বের করতে চাচ্ছি। তো তাহলে এই বরাবর একটা আমার টান কাজ করবে, এই বরাবর একটা আমার টান কাজ করবে, আর এই বরাবর আমার ডাব্লিউ টানটা কাজ করছে। এখন যেহেতু দুইটা রশ্মির দৈর্ঘ্য আলাদা, তার মানে হচ্ছে এই বিন্দুটা অ্যাকচুয়ালি অবাধে চলাচল করার মতো কোনো বিন্দু না, যার কারণে এই দুইটা টান ইকুয়াল হবে না। এটাকে আমি ধরে নিলাম T1, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে T2। তাহলে এখন আমি বলতে পারি যে T1 ডিভাইডেড বাই হচ্ছে সাইন এই অ্যাঙ্গেলটা, তো এটা ছিল হচ্ছে আমার থিটা। আমি চিত্রটাকে একটু ফ্রেশ করে রাখি। এদিকে হচ্ছে আমার T1, এদিকে হচ্ছে আমার T2, এদিকে হচ্ছে আমার 30 কেজি ওয়েট, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কি আসবে sin 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে T2 ডিভাইডেড বাই হচ্ছে sin এই অ্যাঙ্গেলটা। তো এইটা ছিল 90, এটা ছিল থিটা, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা আসবে 180 মাইনাস 90 মানে 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে 30 ডিভাইডেড বাই sin 90। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি T1 ডিভাইডেড বাই sin থিটা ইজ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই cos থিটা ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 1। তাহলে আমার T1 এর ভ্যালু আসতেছে হচ্ছে 30 sin থিটা, আর T2 এর ভ্যালু আসতেছে আমার হচ্ছে 30 cos থিটা। তো sin থিটা cos থিটার ভ্যালু অ্যাকচুয়ালি আমরা এখন অনুপাত দিয়ে বের করে ফেলতে পারবো। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গিয়েছে, এটা 10 এটা 10। তাহলে এটা থিটা অ্যাঙ্গেল। তাহলে ত্রিভুজটাকে যদি আঁকি, এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 12, এটা হচ্ছে আমার 16। তো থিটা যদি এটা হয় তাহলে আমার cos কি আসবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে হচ্ছে 30 ইন্টু 16 বাই হচ্ছে 20, তাহলে আমার 3/2 8, তার মানে হচ্ছে 24 কেজি ওয়েট। আর এখানে আসবে হচ্ছে 30 ইন্টু হচ্ছে 12 ডিভাইডেড বাই 20, তার মানে এখানে আমার আসবে হচ্ছে 3 2 6 18 কেজি ওয়েট। তাহলে আমার দুইটা টান বল চলে আসতেছে, একটা 18 কেজি ওয়েট, একটা হচ্ছে আমার 24 কেজি ওয়েট। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথ চলে যাই। তো পরের ম্যাথে বলেছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর বলদ্বয় সাম্যাবস্থায় আছে। পি এবং কিউ এর মাঝের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে পি এবং আর এর মাঝের অ্যাঙ্গেলের ডাবল। তো তাহলে আমরা আগে বলগুলোকে এঁকে ফেলি। এটা হচ্ছে আমার পি বল, এটা হচ্ছে আমার কিউ বল, এটা হচ্ছে আমার আর বল। তো আমাকে বলেছে পি এবং আর এর মাঝের কোণের দ্বিগুণ, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি আলফা। তাহলে পি এবং কিউ এর মাঝের কোণ আসবে হচ্ছে এইটার ডাবল, তার মানে 2 আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা কি আসবে 360 মাইনাস 3 আলফা। তাহলে এখন যদি আমি এখানে লামির উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে বলতে পারি যে পি ডিভাইডেড বাই সাইন 360 মাইনাস 3 আলফা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন 2 আলফা। তাহলে এখানে আমার 360 মাইনাস 3 আলফা, তো তাহলে অবভিয়াসলি এটা আমার হয়ে যাবে শুধুমাত্র সাইন 3 আলফা। এখন 360 মাইনাস 3 আলফা কোন কোয়াড্রেন্টে পড়ে? থার্ড কোয়াড্রেন্টে পড়ে, ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে। তো ফোর্থ কোয়াড্রেন্টে পড়ার কারণে ফোর্থ কোয়াড্রেন্টের সাইনের ভ্যালু অ্যাকচুয়ালি কি নেগেটিভ। তাহলে এখানে আমার এরকম হয়ে যাবে ব্যাপারটা। তাহলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করলে 3 সাইনে মাইনাস 4 সাইন কিউবে, তাহলে এখানে মাইনাস 3 সাইনে প্লাস 4 সাইন কিউবে is equal to হচ্ছে q divided by sin alpha is equal to r divided by sin alpha cos alpha into হচ্ছে 2। তাহলে sin alpha কমন নিয়ে বাদ দিয়ে দিই, তাহলে আমার আসবে minus 3 plus 4 sin square alpha is equal to q divided by 1 is equal to r divided by 2 cos alpha। তাহলে এখন যদি আমি শুধুমাত্র এই পার্টটুকুকে আলাদা করে নিয়ে আসি,
তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে cos alpha is equal to হচ্ছে r divided by 2 কিউব। আর এবার যদি আমি এই পার্টটাকে আলাদা করে আনি, তাহলে এখন এখান থেকে বলতে পারবো যে p divided by -3 plus 4 sin square এর ভ্যালু বসাই দিই 1 minus cos square alpha is equal to হচ্ছে q। তাহলে p divided by -3 plus 4 তার মানে হচ্ছে 1 minus হচ্ছে 4 cos square alpha minus হচ্ছে 4 cos alpha ভ্যালু বসাই দিই, তাহলে r square divided by 4 q square is equal to হচ্ছে q। তো এখান থেকে বলতে পারি 4 4 বাদ চলে যায়, p divided by q square minus r square divided by q square is equal to হচ্ছে q। তো এখান থেকে আমি লিখতে পারি p q square is equal to q divided by q square minus r square। তাহলে একটা করে q বাদ দিয়ে দেই, তাহলে এখানে থাকে হচ্ছে pq আর এদিকে থাকে 1, তার মানে pq is equal to q square minus r square। তাহলে r square is equal to q square minus pq, তার মানে r square is equal to q minus p। তো আশা করি আমরা ম্যাথটা এখানে বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলেছে একটা হেলানো তলের দৈর্ঘ্য এবং ভূমির সমান্তরালে যথাক্রমে p এবং q বলয় আলাদা আলাদা ভাবে w ওজনটাকে স্থির রাখে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে 1/p square minus 1/q square is equal to 1/w square। তাহলে আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার একটা হেলানো তল। তো হেলানো তলের অনুভূমিকের সঙ্গে অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি থিটা। তো এখানে হচ্ছে আমার একটা বস্তু আছে, তো এই বস্তুটা নিশ্চয়ই এই তলের উপর বসে আছে। তো এই বসে থাকার কারণে এখানে কয়েকটা বল বাই ডিফল্ট চলে আসবে। প্রথম বাই ডিফল্টটা হচ্ছে তলের উপর প্রতিক্রিয়া বল, যেটা হচ্ছে আর অলওয়েজ তলের উপর লম্ব। সেকেন্ড বাই ডিফল্টটা হচ্ছে আমার বস্তুটার ওজন অলওয়েজ, যেটা নিচের দিকে লম্বভাবে কাজ করবে। এখন আলাদা আলাদাভাবে দুইটা বল যেহেতু এটাকে স্থির রাখে, প্রথমটা দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য বরাবর বল, যেটা হচ্ছে আমার পি, এই বলটা। আর সেকেন্ড বলটা হচ্ছে আমার ভূমির সমান্তরালের বল, যেটা হচ্ছে আমার কিউ, সেটা হচ্ছে আমার এই বলটা। তো আমি একবার পি নিয়ে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো এবং কিউ নিয়ে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো, কারণ এরা আলাদা আলাদা ভাবে বস্তুটাকে স্থির রাখছে। তাহলে প্রথমে আসি হচ্ছে পি নিয়ে। তো পি নিয়ে যদি ফিগারটা আঁকি, তাহলে এই বরাবর হচ্ছে আমার পি, এই বরাবর হচ্ছে আমার আর, আর এই বরাবর হচ্ছে আমার ডাব্লিউ। তো পি আর আর এদের মধ্যবর্তী কোণটা আসবে আমার 90 ডিগ্রি, কারণ পি হচ্ছে তলের সমান্তরাল আর হচ্ছে তলের উপর লম্ব। এখন আমরা এটা তো থিটা, তাই না? তো ডাব্লিউ তো ডিরেক্ট পারপেন্ডিকুলার ভাবে নিচের দিকে চলে যাচ্ছিল, তাহলে এটা আমার 90 ডিগ্রি, তাহলে এটা আমার আসবে হচ্ছে 90 মাইনাস থিটা। তো এখন আমি যদি আর এর এই রেখাটাকে, পি আর রেখাটাকে পিছন দিকে বাড়াই দেই, তাহলে আর তো ছিল তলের উপর লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার চলে আসবে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এতটুকু হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে অবভিয়াসলি এতটুকু কি আসবে? থিটা চলে আসবে। তার মানে আমরা এখন বলতে পারতেছি যে আমরা আরটাকে যদি পিছন দিকে বাড়াই দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার আসবে হচ্ছে থিটা। ওকে, তো এবার আমি যদি একটু ফিগারটাকে পলিশ করে আঁকি, তাহলে আপনাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যে এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার পি, আর এইটা হচ্ছে আমার ডাব্লিউ। তো ডাব্লিউ এর আর আর এর ক্রিয়া রেখার মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তো আমি যদি এখন এইখানে লামি অ্যাপ্লাই করি, তাহলে শুধুমাত্র এই পার্টটা কাউন্টে আসবে, এই পার্টটা কাউন্টে আসবে, আর হচ্ছে এই পার্টটা কাউন্টে আসবে। তো লামির উপপাদ্য অ্যাপ্লাই করলে আমরা বলতে পারবো পি ডিভাইডেড বাই সাইন এই অ্যাঙ্গেলটা। তো এই টোটালটা 180, এতটুকু হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি আসবে? 180 মাইনাস থিটা। তাহলে 180 মাইনাস থিটা অ্যাকচুয়ালি কি লেখা যায়? সাইন থিটা ইজ ইকুয়াল টু
ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তার মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা, তার মানে 1 বাই পি ইজ ইকুয়াল টু 1 বাই ডাব্লিউ 1 বাই সাইন থিটা, তার মানে হচ্ছে আমার কোসেক থিটা। এবার যদি আমি হচ্ছে কিউ এর ক্ষেত্রে ফিগারটাকে ওভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে বলতে পারি এই বরাবর হচ্ছে কিউ, এই বরাবর হচ্ছে আমার ডাব্লিউ, আর এই বরাবর হচ্ছে আমার আর। তো এই অ্যাঙ্গেলটা কি ছিল, আমার থিটা ছিল। তো তাহলে এখন যদি আমি সেম ভাবে এইখানে আমি অ্যাপ্লাই করি, তাহলে কি বলতে পারি, কিউ ডিভাইডেড বাই হচ্ছে এই অ্যাঙ্গেল, এখানেও কত আসবে, সাইন 180 মাইনাস থিটা। ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ডাব্লিউ ডিভাইডেড বাই কোনটা আসবে, এই অ্যাঙ্গেলটা আসবে। তো এখন এই বরাবর ছিল হচ্ছে আমার হেলানোর তলটা, তাই না? তো হেলানোর তলের এই অ্যাঙ্গেলটা ছিল থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও কি আসবে, থিটা অনুরূপণ হিসাবে। তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই এই অ্যাঙ্গেল হলে এতটুকু হচ্ছে আমার 90, এতটুকু হচ্ছে আমার থিটা, তাহলে কি আসবে, সাইন 90 প্লাস থিটা। তাহলে অ্যাকচুয়ালি কিউ ইজ ইকুয়াল টু আমার আসছে ডাব্লিউ সাইন থিটা বাই কস থিটা, তার মানে হচ্ছে আমার ট্যান থিটা, তার মানে হচ্ছে বলতে পারি 1 বাই কিউ ইজ ইকুয়াল টু 1 বাই ডাব্লিউ কস থিটা। তো আমার ইকুয়েশন গুলাকে যদি ধরে নিই, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তো আমি 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার করব, তাহলে বলতে পারতেছি 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ডাব্লিউ স্কয়ার কোসেক স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কয়ার থিটা। তো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ারের ভ্যালু কত, 1। তাহলে আমার প্রুফটা কিন্তু শেষ, 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ডাব্লিউ স্কয়ার। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো এই সঙ্গে স্থিতিবিদ্যার প্রথম পার্ট আমরা এখানে শেষ করে দিচ্ছি। আশা করি যে ম্যাথগুলো আমি এখানে কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। ম্যাথগুলো একটু বেসিক টাইপের ম্যাথ এবং বইয়ের ম্যাথ, স্থিতিবিদ্যা থেকে কোশ্চেন খুব একটা বানায় দেয় না, বইয়ের ম্যাথই হুবহু তুলে দেয়। তো বইয়ের ম্যাথগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আসলে আমরা মোটামুটি অনেকখানি স্থিতিবিদ্যার ম্যাথই অ্যান্সার করতে পারবো। তো পরবর্তী ক্লাসে আপনার সঙ্গে আমার পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনার থেকে এখানে বিদায় নিচ্ছি।